আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ফিন্যান্সে কোন এমসিকিউগুলো সরাসরি কমন পাওয়া যায়, চলো সেইটাকে একটু দেখে আসি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি 2015 থেকে 2025 পর্যন্ত প্রথম যে কোশ্চেনটি, যদি এখানে বাণিজ্যিক ব্যাংক হবে, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি? এই প্রশ্নটা আমি শুরুতে সিলেক্ট কেন করলাম একটু বোঝার চেষ্টা করো। দেখতেই পাচ্ছ, রাজশাহী বোর্ড 19-এ এই প্রশ্নটি আসছে, বরিশাল বোর্ড 21-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে, দিনাজপুর বোর্ডে 2023-এ আসছে। তাহলে এই প্রশ্নটা দেখতে পাচ্ছি সেই 19 সালে একবার আসছে, 21-এ আসছে, 22-এ আসছে এবং 23-এ আসছে, 26-এ কেন আসবে না? এই টাইপের প্রশ্নগুলো সবার আগে সিলেক্ট করতে হবে। এই প্রশ্নগুলো পরীক্ষায় সরাসরি রিপিট হয়। দেখতে পাচ্ছ কিভাবে রিপিট হয়েছে। এই টাইপের প্রশ্নগুলো কতগুলো? 100 থেকে 150টা হবে তোমার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী। এই প্রশ্নগুলো হবে 100 থেকে 150টা, যে প্রশ্নগুলো আমি সরাসরি পরীক্ষায় কমন পাবো। অনেকে ব্যাপারটা ধরতে পারে না, রাইট? তাহলে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি? আমরা জানি যতগুলো অপশন দেওয়া আছে, এখানে বিল বাট্টাকরণ, ঋণের সুদ হবে, লকার ভাড়া হবে, আরও অনেকগুলো প্লাস এটা আছে, রাইট? কিন্তু প্রশ্নটা দ্বারা তোমাকে বোঝাচ্ছি, এই প্রশ্নগুলো সবার আগে সিলেক্ট করতে হবে যেটার পরিমাণটা 100 থেকে 150টা হয়। এই প্রশ্নগুলো আমি সরাসরি কমন পাই, আর বাকি প্রশ্নগুলো চেঞ্জ হয়ে আসে। ওকে, এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। দেখতে পাচ্ছ, নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়? আমরা আই থিঙ্ক জানার কথা, এটা অবচয় হবে। এই কোশ্চেনটি দেখতে পাচ্ছি সকল বোর্ড 18-তে একবার আসছিল, সে কত বছর আগে। কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ডে 21-এ দিয়ে দিয়েছে, তার মানে সেম, কোনো পরিবর্তন নাই, রাইট? নেক্সট দেখতে পাচ্ছি সিলেট বোর্ড 22 এবং বরিশাল বোর্ডে 25-এ আসছে। তাহলে এই প্রশ্নগুলো যে সরাসরি রিপিট হয়, এইটা আগে বুঝতে হবে। এই টাইপের কোশ্চেন আগেই বলেছি 100 থেকে 150 হয়। তাহলে এবার আসলে টেস্ট পেপার অ্যানালাইসিস করি আমরা। টেস্ট পেপারে কোন কোশ্চেনটা আসছে? এই কোশ্চেনটা টেস্ট পেপারে অনেকবার আসছে, শুধু নামটা পরিবর্তন এবং টাকার পরিমাণটা একটু পরিবর্তন করে দিয়েছে। আমরা আমাদের নামটা ইউজ করেছি রাজু একাডেমি। 1 লক্ষ টাকা বিনিয়োগ করে 5 বছরে 25,000 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর 45, এরপরে 50,000, এরপরে 40,000, এরপর কত 35,000 টাকা পাওয়ার আশা করে। পেব্যাক সময়টা কত? তার মানে পেব্যাক সময় নিয়ে অঙ্কটা আসছে, পেব্যাক সময়টা নিয়ে অঙ্কটা আসছে, রাইট? আমি বিনিয়োগ করছি 1 লক্ষ টাকা, প্রথম বছর 25, পরের বছর 45, তার মানে 70,000 টাকা আমার চলে আসছে। 2 বছরে 70,000 টাকা আসলো। ওকে, 2 বছরে 70,000 টাকা আসলো, প্লাস 3 নাম্বার বছরে দেখতে পাচ্ছি কত 50,000 টাকা। কিন্তু 3 নাম্বার বছরে আমার প্রয়োজন কত? 30,000 টাকা। 3 নাম্বার বছরে আমার প্রয়োজন আছে 30,000 টাকা, কিন্তু আমি পেয়েছি কত? পেয়েছি আমি কত? 50,000 টাকা। যেটা আসবে সেটাই উত্তর, এখানে যেটা আসবে সেটাই উত্তর। সহজ না? তাহলে এই অঙ্কটা পরীক্ষায় দেখলাম আসছে। এই টাইপের প্রশ্নগুলো তোমার জন্য সিলেক্ট করা, এটাই হচ্ছে সাজেশনের মাহাত্ম্য। তুমি যদি এটা বুঝতে পারো, আমি যে কথাগুলো তোমাকে বলতেছি, তোমাকে কি বোঝাতে চাচ্ছে, যদি এটা বুঝতে পারো, তাহলে এক্সামে তুমি অনেক ভালো করবে, রাইট? তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝে গিয়েছো। এবার আমরা সৃজনশীল অংশটা দেখব। কোন সৃজনশীল প্রশ্নগুলো করলে আমি ডিরেক্ট পরীক্ষায় কমন পেতে পারি, ওই টপিকটা, সেই টপিকটা আমি সবার আগে লিখে দিয়েছি এবং ওই টপিকটা বেস করে কতগুলো সৃজনশীল হতে পারে সেটা দিয়ে দিয়েছি। এখন যারা এই সাজেশনের বিষয়টা বুঝতে পারছে, বলে হ্যাঁ টপিকগুলো আগে পড়লাম, ওই টপিকগুলো আলোকে সৃজনশীল প্র্যাকটিস করে গেলাম, তাহলে ওই টপিক যদি পরীক্ষায় আসে আমি সরাসরি অ্যান্সার করতে পারবো না, সেই টপিকগুলো আগে দেখবো। চলো সেটা দেখে আসি। দেখতেই পাচ্ছ, আমাদের 4 নম্বর অধ্যায় শুরু করেছি, বললাম ইম্পর্টেন্ট অধ্যায়। 4 নম্বর অধ্যায় আমরা কি পড়বো দেখো। অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, প্রকৃত বা কার্যকরী সুদের হার, লাস্ট হচ্ছে রুল 72 এবং রুল 69। হয়ে গেল এই অধ্যায়। এই টপিক 4টা টপিকই তো পড়তে হবে। এই অধ্যায় থেকে 4টা টপিকই তো পড়তে হবে। আমি এইটার আলোকে অঙ্ক দিয়েছি 2টা, এটার আলোকে অঙ্ক 2টা, এটার 2টা, লাস্ট হচ্ছে এটার আলোকে হচ্ছে 2টা। ধরো মোট 6টা অঙ্ক বা 7টা অঙ্ক এই অধ্যায় থেকে, বা 5টা অঙ্ক, কিন্তু 7টির বেশি সৃজনশীল আমি দেইনি। ভালো মতো প্র্যাকটিস করে যাও, হয়ে যাবে, একবার সেম টু সেম প্রশ্ন কমন পড়বে, রাইট? তাহলে এই অধ্যায়ের মূল টপিকগুলো চলে গেল। এবার আসে হচ্ছে পরের অধ্যায় 5 অধ্যায় থেকে এই দুটি টপিক, একটা হচ্ছে আদর্শ বিচ্যুতি ব্যবহার করে আর্থিক সিদ্ধান্ত, কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত, কোনটা উচিত হবে না, সিদ্ধান্ত। তারল্য ঝুঁকি এবং ঝুঁকি মুক্ত হয়, লাস্ট হচ্ছে আর্থিক ঝুঁকি। এটা নিয়ে ইদানিং প্রশ্ন অনেক বেশি আসে। শুধু ম্যাথমেটিক্স পারি কিন্তু ব্যাখ্যাটা পারি না, তাহলে হবে না এই অধ্যায়ে। আমি এমন সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করতে বলবো যেগুলোর লিস্ট দিয়ে দিয়েছি, ওটার মধ্যে সব আছে, সব পারবা। ফিনান্স আমি 100 আউট অফ 100 চাই। নেক্সট
6 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছি গড় মুনাফার হার, পেব্যাক সময়, বিনিয়োগ সিদ্ধান্ত। ইদানিং এই টপিকটা নিয়ে প্রশ্ন পরীক্ষা আসে, আর মূলধন বাজেটিং কম আসে, বাট 3 নাম্বার টপিকটা পড়তে হবে। বিনিয়োগ সিদ্ধান্ত, বিনিয়োগ আমি করবো কি করবো না, বিনিয়োগ সিদ্ধান্ত, পেব্যাক সময় এবং হচ্ছে গড় মুনাফার হারের মেন অঙ্ক। গ নাম্বার অঙ্ক আসে অনেক সময়, গ নাম্বারে আমাকে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে এবং লাস্ট হচ্ছে ঘ নাম্বারে মুনাফার হার বা পেব্যাক সময় নির্ণয় করার কথা বলবে। দ্যাটস ইট। এই অধ্যায়ের এটা করার কোনো বিকল্প নাই, করতেই হবে, মাস্ট। ওকে, আচ্ছা আসি পরের অংশটুকু দেখি আমরা। 10 নম্বর অধ্যায় চলে আসলাম। 10 নম্বর অধ্যায় চলে আসলাম, রাইট। 10 নম্বর অধ্যায় কি আছে? বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। 10 নম্বর অধ্যায় হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য এবং হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয় এবং ব্যয়ের উৎস। 10 নম্বর অধ্যায় থেকে ডিরেক্ট প্রশ্ন পড়বে, এই কার্যক্রমটায় কোন ধরনের ব্যাংকের কথা বলা আছে? উত্তর বাণিজ্যিক ব্যাংক, কারণ কেন্দ্রীয় ব্যাংক আমাদের সাজেশনে নাই, সংক্ষিপ্ত সিলেবাসে নাই। ডিরেক্ট প্রশ্ন আসবে, এটা কোন ধরনের ব্যাংক? গ নাম্বার কমন কোশ্চেন, বাণিজ্যিক ব্যাংক, রাইট। এবং তার আয় এবং ব্যয়ের উৎসগুলো কি কি 10 নম্বর অধ্যায় থেকে আমরা জানবো। ওকে, আচ্ছা পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, দেখো 11 অধ্যায়ে ব্যাংকের আমানত। ইদানিং আমরা ইলেকট্রনিক ব্যাংকের সাথে খুবই পরিচিত, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড পরিচিত না, মোবাইল ব্যাংকিং। তাহলে ইলেকট্রনিক ব্যাংকিং যেহেতু এই অধ্যায়টা সহজ, আমি বলবো 10 এবং 11 অধ্যায়টা সবার আগে শেষ করো। স্পেশালি 10 নম্বর অধ্যায়টা আগে শেষ করে একটা প্রশ্ন হয়ে গেল, রাইট। তাহলে ব্যাংক হিসাবে প্রকারভেদ, তাহলে ব্যাংক হিসাবে প্রকারভেদ, স্থায়ী, চলতি, সঞ্চয়, প্রকারভেদগুলো পড়ে ফেলবো। তাহলে এই দুটো অধ্যায়, অর্থাৎ প্রথমে বললাম 3টা অধ্যায়, এরপর 2টো অধ্যায়, এই 5টা অধ্যায় সবার আগে শেষ করো। কি পড়তে হবে সেটা তো মূল বইতে বলেই দিলাম, পুরো বই তো পড়তে বলি নাই, পুরো বইয়ের লাইন বাই লাইন ধরে তো পড়তে বলি নাই, জাস্ট টপিকগুলো দাগায় রাখো, এইটা অনুযায়ী পড়া স্টার্ট করে দাও। ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না, ফিনান্সে 100 আউট অফ 100 আমি চাই। ওকে, নেক্সট এবার আসে হচ্ছে কি, এক অধ্যায় যারা করবে, যারা এক অধ্যায়টা পড়তে চাও তাদের জন্য এই টপিক 4টা সিলেক্ট করে দিলাম, তাদের জন্য এই 4টা টপিক সিলেক্ট করে দিলাম, পড়তে পারো। কি বলেছে? তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। বিনিয়োগ সিদ্ধান্ত, সরকারি পারিবারিক ব্যবসায় অর্থায়ন, এই 4টা টপিক। এরপরে পরের অধ্যায়টা হচ্ছে 9 অধ্যায় ব্যাংকিং ব্যবসায়ের ধরন। আমরা মূল নীতি পড়ব, কাঠামো ভিত্তিক এবং কার্যভিত্তিক ব্যাংকের শ্রেণী বিভাগ, এই অধ্যায় থেকে পড়তে পারি। জাস্ট বোর্ড কোশ্চেন বলে দিলে কি হবে? হবে না তো, আমাকে মূল বইয়ের কোন টপিকটা পড়তে হবে সেটা মাস্ট জানতেই হবে। এই জন্য এইটা আগে, মূল বইয়ের এই টপিকগুলো বেস করে সৃজনশীল প্রশ্ন তোমাকে দিচ্ছি, যেটা তুমি এক্সাম হলে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে সৃজনশীল প্রশ্ন। 4 নাম্বার অধ্যায় থেকে আমাদের সৃজনশীল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, সবগুলো অঙ্ক শেষ, সবগুলো অঙ্ক শেষ। জাস্ট এই 4 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করে দাও। এবার আসে হচ্ছে 5 নম্বর যে অধ্যায়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, দেখো সেই 7টা, এই 7টি প্রশ্ন প্র্যাকটিস করে যাও। এবং 6 নম্বর অধ্যায় দেখো 1, 2, 3, 4, 5, 6 এবং 7, এই 7টা দেয়া আছে, রাইট। মানে 7টি অধ্যায় মানে 7টি প্রশ্ন, প্রত্যেকটা ক্ষেত্রে 7টা করে সৃজনশীল প্রশ্ন। একটা স্ক্রিনশট নাও, এখন থেকে এটাই প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। হয়ে গেল সৃজনশীল প্রশ্ন 7টা করে। এবং মূল বইয়ের কোন অংশটুকু পড়তে হবে সেটা তো আমি আগেই বলে দিয়েছি প্রিয় শিক্ষার্থী, এর বাইরে দেখতে লাগতেছে না। এবার সর্বশেষ হচ্ছে কি, সংক্ষিপ্ত প্রশ্ন। এই বিষয়টা আমাদের কাছে নতুন, আমি পিডিএফ শিটে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই জানো পিডিএফ শিট আমি কিভাবে দিয়েছি, কোন স্কুলগুলো সিলেক্ট করেছি, রাইট। তো এখন তোমরা যে কাজটা করবা, আমার এই ভিডিওতে বেশি না, মাত্র 1500 লাইক, 1500 লাইক, 500 কমেন্ট এবং 100 শেয়ার হলেই হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টে এটার পিডিএফটা দিয়ে রাখবো, খুবই ইম্পর্ট্যান্ট দিয়ে রাখবো, জাস্ট এটাই প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।